তো তৃণমূল এই 21শে জুলাইয়ের এই সভাটা করে কিসের জন্য? শহীদ দিবস হিসেবে তো শহীদ হয়েছিল। তৃণমূলের যে কজন আসবে ওই সভা মঞ্চের কাছাকাছি নাম জিজ্ঞাসা করবেন তো কারা কারা মারা গেছিল, কি হয়েছিল। আমাকে মমতা ব্যানার্জি বলুক, গোটা রাজ্যের মানুষকে মমতা ব্যানার্জি বলুক যে কেই হয়েছিল। আমি সেই যারা গুলি চালিয়েছিল আমার 13 জন সহকর্মীর, তাদের প্রত্যেককে আমি ফাঁসি দিয়ে দিয়েছি। মমতা ব্যানার্জি বলুক। তাদের এই কমিশন বসিয়েছে, এই তার রিপোর্ট। যারা যারা যুক্ত ছিল তাদের প্রত্যেককে ফাঁসি হয়েছে। উল্টে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সবকটা তৃণমূল হয়েছে। একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম হচ্ছে, তার খুঁটি পুজো হচ্ছে, কি মানে প্যান্ডেল হচ্ছে না? বললাম উৎসবের মেজাজ। আরে পাগলু ড্যান্স হয়েছে আর লাড্ডু বিতরণ, তাদের এতে অবাক হওয়ার কি আছে? টাকা দিয়েছে যারা, 25 লাখ 30 লাখ দিয়েছে যারা, সরকার তাদের পাশে, এসএসসি তাদের পাশে। খুব পরিষ্কার হিসেব। আপনি 240 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আপনার সঙ্গে সরকার না, মমতা ব্যানার্জির সরকার তাদের সঙ্গে যারা 20 লাখ 25 লাখ দিয়েছে। অপেক্ষা করুন, বেশি দিন আর নেই। রাজনীতিতে কৃষক আসবে, রিক্সাওয়ালা আসবে, আইনজীবী আসবে, চিকিৎসক আসবে, গৃহবধূ আসবে, বেকার যুবক আসবে, বেকার যুবতীরা আসবে, সকলে আসবে রাজনীতিতে। সমাজের সমস্ত অংশের মানুষ আসবে। আসবে না কারা? আসা উচিত নয় চোরেদের। দুর্ভাগ্য হলো সেই চোর করা চলে এসেছে। আপনাদেরকে একদম কটাক্ষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন শূন্য হয়ে গিয়ে মহাশূন্যে গেছে। তো তৃণমূল এই 21শে জুলাইয়ের এই সভাটা করে কিসের জন্য? শহীদ দিবস হিসেবে তো শহীদ হয়েছিল। তৃণমূলের যে কজন আসবে ওই সভা মঞ্চের কাছাকাছি নাম জিজ্ঞাসা করবেন তো কারা কারা মারা গেছিল। তারা তো ওটাকে পাগলু ডান্সের মঞ্চ পাবে। ওটা কি আর মানে শহীদ দিবস রয়েছে নাকি? মানে কারোর চোখে মুখে তার সহকর্মী মারা গেছেন এর ছাপ পান আপনি? মানে এই দিনটা কিসের জন্য পালন করে? দুঃখের দিন, শহীদ দিবস চোখে মুখে থাকে। ঢোল নিয়ে নিয়ে চলে এলো, পাগলু ডান্সও হয়ে যায়। মানুষজনকে বিরক্ত করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন যে এই যে 21শে জুলাই যে কাণ্ড ঘটেছিল সেটা নিয়ে উনি কি সব কমিশন বসিয়েছিলেন না? রিপোর্টটা কবে দেবেন, বের করবেন, প্রকাশ করবেন? চাইবেন না সেই যারা যারা গুলি চালিয়েছিল তাদের শাস্তি? তাদের জেলে ভরবেন না? ফাঁসিতে লটকাবেন না? শহীদ পরিবারগুলোকে জিজ্ঞাসা করবেন তো যে যারা যারা গুলি মারলো তাদের ফাঁসিতে লটকেছে তো মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি এটাকে হাতিয়ার করে নিজে মুখ্যমন্ত্রী হয়ে বেশ ভালোই কামিয়ে নিয়েছে? হাতিয়ার করে কামিয়ে নেওয়া। শহীদ করা শহীদই থাকলো, তার বিচার হলো না। ওই যে তর্কের খাতিরে মমতা ব্যানার্জির কন্টেস্টটি ঠিক মনে করি না, ও যা বলেছে সব ঠিক। সেদিন কি হয়েছিল, কি করতে গেছিলেন? অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক সিঁড়ি বানিয়েছেন এই যারা শহীদ হয়েছে। ওনার রাজনৈতিক সিঁড়ি এটা। এই রাজনৈতিক সিঁড়িটাকে উনি ব্যবহার করতে চান প্রতি বছর। সভা তো আগে অন্য জায়গায় হতো, এখন কেন ওখানে? আর ওখানে এমন একটা জায়গা বানিয়েছেন যে ওখানে আর কেউ সভা করতে পারবে না। একমাত্র কে সভা করবে? তৃণমূল কংগ্রেস। আপনি গিয়ে কালকে বলুন আমি 4টে লোক নিয়ে ওখানে ভিক্টোরিয়া হাউসের সামনে একটা সভা করব, পারমিশন দেবে না। কেন? তার কারণ ওখানে রানীমা সভা করেন। রানীমায়ের সভা মঞ্চের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। কারণ রানীমা যেখানে সভা করবেন সেখানে সাধারণ
মানুষ কেন সভা করবেন, বা অন্য রাজনৈতিক দল কেন সভা করবেন, বা অন্য সামাজিক সংগঠন কেন সভা করবেন? তো ওটা রানিমার জন্য বরাদ্দ। ওকে রাজতন্ত্রে বসবাস করছি নাকি? আমি পরের বছর বলবো 21শে জুলাই সবাই একটা করে অ্যাপ্লিকেশন করে রেখে দেবেন। এবছর 21শে জুলাই হবে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো একটা করে অ্যাপ্লিকেশন করে রেখে দেবেন। হয় দিলে সবাইকে দিতে হবে, নাহলে কাউকে দেওয়া যাবে না। দেখুন, এই আপনি রাজনৈতিক সভা করুন, কিন্তু রাজনৈতিক সভার নাম করে নিজে করবো, অন্যদের করতে দেব না, অন্যদের তো বিরক্ত হয়ে গেছে মানুষ। আপনি সিপিএম করতে চাইলে করতে দেবেন না, আপনি আইএসএফ করতে চাইলে করতে দেবেন না, আপনি কংগ্রেস করতে চাইলে করতে দেবেন না, আপনি বিজেপি করতে চাইলে করতে দেবেন না। আরে আমার তাদের সাথে মতানৈক্য থাকতেই পারে, রাজনৈতিক মতানৈক্য থাকবে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রে যিনি ক্ষমতায় আছেন তার বিরুদ্ধে বিরোধীরা বলবে, এটাই স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস একমাত্র সভা করবে, আর কেউ করতে পারবে না। তাদের প্রত্যেককে একটা সভা করতে গেলে হাইকোর্টে আসতে হবে। ইভেন আইএসএফ প্রতিষ্ঠা দিবস করবে, করতে দেবে না, প্রতি বছর মামলা করতে হয়। তোদের সভা প্রতি বছর মামলা করতে হয়। এসে বলে যে ওই আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে একদিন নাকি ঝামেলা হয়েছিল। তো একবার ঝামেলা হওয়ার জন্য যদি মানে তার নেতা যদি না আসতে পারে, তাহলে মমতা ব্যানার্জি তো 13 জন লোকের মৃত্যুর কারণ, তো মমতা ব্যানার্জি কেন সভায় মঞ্চে আসছে? পরের বার তো এই মামলা নিয়ে লোকে যাবে, ওই সরকারেরই সাবমিশন। আইএসএফ এর জন্য একটা আইন, সিপিএম এর জন্য একটা আইন, বিজেপির জন্য একটা আইন, কংগ্রেসের জন্য একটা আইন, তৃণমূলের জন্য স্পেশাল আইন। তৃণমূল স্পেশাল ট্রিটমেন্ট পাবে। কলকাতা হাইকোর্ট যা করেছে বেশ করেছে। শুধু তাই না, আমি বলবো যে ওদের এই যে যা যা করেছে, এ তো শুধু কিছু সময়ের জন্য রেস্ট্রিক্ট করেছে। আমি মনে করি ওই যে জায়গায় সভামঞ্চ হচ্ছে, ওই জায়গায় সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হবে। করুন না সভা, ব্রিগেড মাঠে করুন না, শহীদ মিনারে, বিচারপতি যথার্থই বলেছেন, করুন না ইয়েতে, ওই সল্টলেক স্টেডিয়ামে। ও জানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লোক ভরাতে পারবো না, ক্যামেরাটা এরকম করে প্যান করে দেখিয়ে দেবো, একটা সরু রাস্তা, অনেক লোক হয়েছে, কেউ বলবে 25 লাখ, কেউ বলবে 1.5 কোটি, যার যা ইচ্ছা ঢপ মেরে যাবে। ও তো জানে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লোকে তো ওই সিপিএম এর সবার সাথে পাশাপাশি রেখে দেখাবে, ওই দেখো টাকের মতো এরকম সব ফাঁকা। ও নিজেও জানে লোক আসবে না, বিরিয়ানি খাওয়ানোর লোভ করে নিয়ে আসে। আপনার মনে হয় কেউ লোককে শহীদদের সম্মান জানাতে আসছে? আপনি জিজ্ঞাসা করবেন তো কজন শহীদদের নাম জানে, তাদের নামগুলোকে কজন জানে, একবার জিজ্ঞাসা করবেন। এগুলো দেখুন, এগুলো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে শহীদদের নাম করে এদের একদিন একটু ওই উৎসব হয়ে যায় আর কি। তৃণমূল কংগ্রেস একটু উৎসবে বিশ্বাস করে, তো ওদের একটু পালন হয়ে যায়। তারপর দেখবেন ওরা ফেরার সময় সন্ধ্যাবেলায় কিসব পড়ে থাকবে এখানে ওখানে সেখানে। 1993 সালের 21শে জুলাই কি হয়েছিল, যতদূর আমরা সংবাদপত্রে পড়েছি বা বিভিন্ন জার্নাল থেকে। উনি কিসের জন্য লোক এনেছিলেন জিজ্ঞাসা করবেন? কি হয়েছিল এটা তো আপনার আগে আমি জানতে চাই। 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছে, আজ কত সাল? 2025 সাল। কি হয়েছিল আমাকে মমতা ব্যানার্জি বলুক, গোটা রাজ্যের মানুষকে মমতা ব্যানার্জি বলুক যে কেই হয়েছিল। আমি সেই যারা গুলি চালিয়েছিল আমার 13 জন সহকর্মীর, তাদের প্রত্যেককে আমি ফাঁসি দিয়ে দিয়েছি। মমতা ব্যানার্জি বলুক। তাদের এই কমিশন বসিয়েছে, এই তার রিপোর্ট। যারা যারা যুক্ত ছিল তাদের প্রত্যেককে ফাঁসি হয়েছে।
উল্টে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সবকটা তৃণমূল হয়েছে। মনীশ গুপ্ত কে ছিল? তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর নাম তো, প্রাক্তন মন্ত্রী তো। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পলিটিক্যালি একজন করাপ্ট পার্সন, এবং শুধু তাই নয়, অত্যন্ত পলিটিক্যালি ধান্দাবাজ। এই এই যে 13 জন লোক, সেই 13 জন লোকের পরিবারগুলোকে ভাসিয়ে দিয়ে নিজের রাজনৈতিক কেরিয়ার তৈরি করেছে। রাইটার দখল করব, আমাকে গিয়ে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়ে রাইটার্স দখল করবে উনি। ছোট মানে সেই তখন থেকে ওর মাথায় চড়ে আছে যে ক্ষমতা দখল করতে হবে। আরে গণতান্ত্রিক দেশ, এখানে ভোটে জয়লাভ করতে হয়, আর তার সঙ্গে করাপশন করলে হয় না, তার সঙ্গে আপনাকে দুর্নীতিহীনভাবে প্রশাসন চালাতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসের থেকে এই যে আন্দোলন, যতদূর যেটা বলছিলেন যে জার্নালে জানা যায় যে কংগ্রেস সচিত্র স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য সচিত্র ছবি সমেত ভোটার কার্ডের দাবি করেছিল তারা। এই 13 জন শহীদ হলেন, কিন্তু কংগ্রেসের আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসের আন্দোলন হাইজ্যাক করছেন? অবভিয়াসলি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, অ্যাকচুয়ালি কংগ্রেসের শহীদ দিবস যদি আপনি সেই অর্থে দেখেন, এবং কংগ্রেস দেখবেন পালন করেন। কিন্তু আমি বলছি যে দেখুন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, যেহেতু সেদিন তিনি ওখানে ছিলেন, আমি ধরে নিলাম এটা মমতা ব্যানার্জির শহীদ দিবস। মমতা ব্যানার্জি তিনি লিড করেছিলেন এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই, তিনিই লিড করেছিলেন, কারণ এই মানে অপকাণ্ডটা তিনিই ঘটিয়েছিলেন, এই দুর্ঘটনা তিনিই ঘটিয়েছিলেন, তার নেতৃত্বে ঘটেছিল। আমি বলছি তার নেতৃত্বে কি ঘটেছিল এটা জানার অধিকার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের রয়েছে। 13 জন মানুষ তো মারা গেছে, কোনো না কোনো কারণে তো মারা গেছে। কে রেসপন্সিবল? কাকে ফাঁসিতে জড়িয়েছেন? কেন? সেই পরিবারগুলো কি হবে? আমি তো সেই 13টা পরিবারের কথা বলবো। সেই 13টা পরিবারের তো এখন মমতা ব্যানার্জিকে ধরা উচিত, যে তুমি ক্ষমতায় এলে আমাদের লাশের উপরে ভিত্তি করে, তুমি ক্ষমতায় এসে বললে যে এই কমিশন হচ্ছে, ওই কমিশন হচ্ছে, তদন্ত চলছে, কজনকে ফাঁসিতে চড়িয়েছ? এই 13টা পরিবারের তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা উচিত। আমরা দেখছি 21শে জুলাইয়ের একদম লাড্ডু বিতরণ, 21 জুলাইয়ের খুঁটি পুজো থেকে কি বলবেন? দেখুন, মানে ওনাকে এটা করতে হবে। খুঁটি পুজো, জগন্নাথ ধাম, কি মানে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে নাকি? মানে শহীদ দিবসে মানে খুঁটি পুজোয় আবার কি একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম হচ্ছে, তার খুঁটি পুজো হচ্ছে, এ কি মানে প্যান্ডেল হচ্ছে নাকি? শহীদ তর্পণে লাড্ডু বিতরণ, তুমি ওই যে বললাম উৎসবের মেজাজ। আরে পাগলু ড্যান্স হয়েছে আর লাড্ডু বিতরণ, তাদের এতে অবাক হওয়ার কি আছে? পাগলু ড্যান্স হয়েছে, ভাবুন একবার শহীদ দিবসে। মানে ওই ওদের মধ্যে যদি কেউ বেঁচে থাকতো, সে তো দেখেই মরে যেত। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই কি শেষ 21শে জুলাই পালন? দেখুন, ওনার অনেক এর আগের দুটো আগেই শেষ হওয়া উচিত ছিল। আমি বলবো বিজেপির বদান্যতায় উনি জেলের বাইরে আছে, ওনার অনেকদিন আগে জেলে থাকা উচিত ছিল। এবং এইটা বলুন যে দেখুন, আমার ধারণা এটা মানে জেলের বাইরে শেষ সম্ভবত। আপনি যে ইঙ্গিত দিচ্ছেন, আপনি তাহলে বলতে চাইছেন যে জেলের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ 21শে জুলাই পালন করতে চলেছেন আগামী পরশুদিন, তাই তো? জেলের বাইরে সম্ভবত শেষ। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধির বিরুদ্ধে এবার মামলা সুপ্রিম কোর্টে। এসএসসির নিয়োগ বিধিকে মান্যতা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন চাকরি প্রার্থীদের এক অংশ। হ্যাঁ, অবভিয়াসলি হয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন ভাতা দিতে সাদা খাতার গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের, আদালতে মামলা করে সেটা আটকানো গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সাদা খাতার শিক্ষকদের চাকরি দিতে, মামলা করে তার সেই যে প্রচেষ্টা ছিল সেটাতে জল ঢালা গেছে। খুব পরিষ্কার কথা,
কারণ তিনি সাদা খাতার মাস্টারদের পক্ষে ছিলেন, তিনি সাদা খাতার গ্রুপ সি গ্রুপ ডির পক্ষে ছিলেন। তিনি কখনো যারা আনটেন্টেড তাদের পক্ষে নন, নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদের পক্ষে নন। আপনারা কি জানেন যে যারা টেন্টেড নয়, নট স্পেসিফিক্যালি টেন্টেড, তাদের মধ্যে একটা অংশ পরীক্ষায় বসতে পারছে না। তৃণমূল কংগ্রেসের এমপি বলছে রাজ্য সরকার জিতে গেছে। তাহলে নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করবে তাদের একটা বড় অংশ পরীক্ষায় বসতে পারছে না। এবার আপনারা ভাবুন যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড, যারা নিজেদের যোগ্য শিক্ষক বলছেন, তাদের পক্ষে কতটা মমতা ব্যানার্জি আছে। যোগ্য শিক্ষক যারা, তাদের সাথে মমতা ব্যানার্জি নেই, কাদের সাথে আছে? আমি খুব স্পেসিফিক্যালি করে বলতে গেলে নট স্পেসিফিক্যালি টেন্টেড শিক্ষক যারা, তাদের মধ্যে তো একটা অংশ ফর্ম ফিল আপই করতে পারছে না। তাদের সঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায় নেই। কাদের সঙ্গে আছে? সাদা খাতার শিক্ষকদের সঙ্গে। সিঙ্গেল বেঞ্চে হেরে গেল, অ্যাপিল করলো কে? রাজ্য সরকার আর এসএসসি। খুব পরিষ্কার হিসেব। টাকা দিয়েছে যারা, 25 লাখ 30 লাখ দিয়েছে যারা, সরকার তাদের পাশে, এসএসসি তাদের পাশে। খুব পরিষ্কার হিসেব। আপনি 240 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আপনার সঙ্গে সরকার না, মমতা ব্যানার্জির সরকার তাদের সঙ্গে যারা 20 লাখ 25 লাখ দিয়েছে। এই যে বলছেন যে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড সেই একাংশ শিক্ষকরা পরীক্ষা করতে পারছেন, কি গোলযোগ, কি সমস্যা? তার কারণ এই যে ন্যূনতম যোগ্যতা মান আগের 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী, 2016 সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী 45% ছিল, সেটা বাড়িয়ে 50% করে দেওয়া হলো। তারপরে একটা অংশ বসতে পারছে না। আরসিআই অ্যাপ্রুভ যারা, তারা ফর্ম ফিল আপ করতে পারছে না। এছাড়া ওবিসি নিয়ে সমস্যা আছে, তাহলে একটা বড় চাঙ্ক তারা ফর্ম ফিল আপ করতে পারছে না। মমতা ব্যানার্জি সরকার তো তাদের নিয়ে ভাবছে না। আমরা তো বলেছিলাম 2016 সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী 2016 সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া নাও। কি নিল না কে? মমতা ব্যানার্জি। আমি বললাম সবাইকে সুযোগ দাও, শুধু ওই সাদা খাতার দাগি কটাকে, ওই দাগিগুলোকে বের করে দাও, দাগিগুলোর কাছ থেকে টাকা ফেরত নাও, দিয়ে বাকিদের সকলকে সুযোগ দাও। সেটা মমতা ব্যানার্জিরা তারা রাজি নন। তারা কি বলছেন? তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে আবার কিছু বাজার থেকে তোলা যায়। বাজার থেকে কি তুলবেন এটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা। আমি বলবো বঞ্চিত চাকরি প্রার্থীদের পাশে সবসময় দাঁড়িয়েছেন। এই যে চাকরিহারা শিক্ষকদের একাংশ তার সুপ্রিম কোর্টে তাদের নতুন লড়াই, এই লড়াইতেও কি আইনজীবী ফিরদৌস শামীম তাদের পাশে থাকবে? আমি তো মামলা করেছি, আমি অবশ্যই, আমি তো করেছি। অরুণিমা পালের মামলা আমিই করেছি অরুণিমা পালের মামলা। আমি সিঙ্গেল বেঞ্চেও করেছি, ডিভিশন বেঞ্চেও করেছি, সুপ্রিম কোর্টেও করেছি। তাদের পাশে সবসময় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা ছিল, আছে, থাকবে। অপেক্ষা করুন, বেশি দিন আর নেই। পরবর্তী শুনানি 30 এবং 31 তারিখ। যে জটিলতা, যে একটা অস্বস্তিকর পরিবেশের সামনে পড়েছিলেন, নিজেরই একদম চেম্বারের নিচে আইনজীবী বিশ্বজিৎ বসুর ছবি যেভাবে মারানো হয়েছিল, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বললেন এটা ঠিক কি ধরনের ছবি রাজ্যের, এবং যারা এই অপকার্য করলেন তাদের আইনজীবী বলছেন যে ছবি পদদলিত করেননি, তারা ছবির ওপরে দাঁড়িয়েছিলেন। কি বলবেন? আপনাদের কাছে ভিডিও আছে, কি করেছেন সেটা সব প্রমাণ আছে। পুলিশের কাছেও নিশ্চিতভাবে সেই ভিডিও থাকা উচিত। আর পুলিশ কি করছিলেন, আমার প্রশ্ন সেটাই, পুলিশ কি করছিলেন? দেখুন, আপনার রায় পছন্দ হতে পারে, না হতে পারে, সব রায় কি আমার পছন্দ হয় না। তাই বলে কি মানে বিচারপতিকে আপনি কোনো প্রকার অপশব্দ ব্যবহার করতে পারেন, বা কোনো প্রকার আপনি যা করতে চাইছিলেন এটা করতে পারেন? একদমই করতে পারেন না। আপনি বিচার পছন্দ না হলে আপনার হায়ার ফোরাম আছে। সিঙ্গেল বেঞ্চের বিচার পছন্দ না হলে ডিভিশন বেঞ্চে যাবেন, ডিভিশন বেঞ্চের বিচার পছন্দ না হলে সুপ্রিম কোর্টে যাবেন। কিন্তু সুপ্রিম কোর্ট যা বলে দেবে সেটা আপনাকে ফাইনালি মেনে নিতে হবে। কোথাও না কোথাও তো একটা দাঁড়ি টানতে হবে, নাহলে তো মানে নেভার এন্ডিং প্রসেস হয়ে যাবে। সুপ্রিম কোর্ট সুপ্রিম, কিন্তু সেটা যে ইনফ্লেবল সেটা বলছি না, সেটাও হতে পারে, তারও খামতি রয়েছে, তারও অনেক খামতি রয়েছে। একদম আমি বলবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো কুণাল ঘোষের যিনি আইনজীবী, তিনি বলছেন কলকাতা হাইকোর্টের তো এটা সংস্কৃতি ছিল না এই ঘটনায়। তিনি বলছেন যে রিকশার পেছনে বিচারপতির ছবি, একজন বিচারপতি সব ছেড়ে রাজনীতিতে যুক্ত হলেন, এটা কি আমাদের সংস্কৃতি ছিল? ডিগনিটির প্রশ্ন যখন উঠছে
তখন সবার কথাই বলার দরকার। যে সমস্ত আইনজীবী, অর্থাৎ আপনাদের কথা তিনি উল্লেখ করছেন, যে সমস্ত আইনজীবী ওই দিন ছিলেন তারা রাজনৈতিক দলের সমর্থক। কি বলবেন, আইনজীবী ছিলেন? ওই দিন ছিলেন মানে কোন দিন ছিলেন? প্রতিদিনই তো থাকে, প্রতিদিনই তো থাকে হাইকোর্টে। আবার ওই দিন আর এই দিন কেউ থাকে? হাইকোর্টে তো প্রতিদিন থাকে, সোম থেকে শনি প্রতিদিন আমি থাকি। শুধুমাত্র রবিবার আমার চেম্বার বন্ধ থাকে, হাইকোর্ট চেম্বার বন্ধ থাকে, বাড়ির চেম্বারে রবিবার আমাকে পায়। আমি প্রতিদিন থাকি, ফলে এই দিন আর ওই দিনের বিষয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বিষয়টা কে রাজনীতি করবে আর কে রাজনীতি করবে না সেটা তার সম্পূর্ণ নিজস্ব বিষয়। যিনি বলছেন তিনি পলিটিশিয়ান। রাজনীতি করাটা মানে দুর্ভাগ্য হলো রাজনীতিতে ভালো লোক না এসে এসব মানে এসব চোর ছেঁচড়গুলো চলে এসছে বলে রাজনীতির এই অবস্থা। কলকাতা হাইকোর্টের একসময় তো এটা ট্র্যাডিশন ছিল, জেনে নেবেন যারা পুরাতন ভালো বরিষ্ঠ আইনজীবী রয়েছে, যে যখন মানে লোকসভা বিধানসভা ভোট হতো ভালো কাউন্সিল পাওয়া যেত না। কেন? কারণ সেই সময় যারা স্টলওয়ার্ট কাউন্সিল বেশিরভাগই কোনো না কোনো রাজনীতি দলের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাভাবিক। আর শুধু পশ্চিমবঙ্গ কেন, মানে ভারতবর্ষের দিকে তাকান, আপনি ভারতবর্ষের বাইরে তাকান, আইনজীবীদের সামাজিক অ্যাপ্রোচ, আইনজীবীদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এটা অনেক ব্রডার হয়। তার কারণ তার কাছে বিভিন্ন মানুষ আসেন, ফলে সমাজ জীবনে কি ঘটছে তার রিফ্লেকশন তারা সহজে পান। আর যেহেতু বিভিন্ন বিষয়ে চর্চা করতে হয় সেহেতু খুব স্বাভাবিকভাবেই এই রাজনীতির সংশ্লিষ্টতা থাকা এটা কোনো অন্যায় না। রাদার আমি মনে করি যে আরো বেশি সংখ্যক বিভিন্ন পেশার মানুষ, শুধু রাজনীতি কেন, কৃষক আসবে রাজনীতিতে, শুধু মানে আইনজীবী কেন, রাজনীতিতে কৃষক আসবে, রিক্সাওয়ালা আসবে, আইনজীবী আসবে, চিকিৎসক আসবে, গৃহবধূ আসবে, বেকার যুবক আসবে, বেকার যুবতীরা আসবে, সকলে আসবে রাজনীতিতে। সমাজের সমস্ত অংশের মানুষ আসবে। আসবে না কারা? আসা উচিত নয় চোরেদের। দুর্ভাগ্য হলো সেই চোর কটা চলে এসছে। আসা উচিত নয় ওই বোম বাঁধা শওকতদের, চলে এসছে। তাদের নেতা বানিয়ে যায় মমতা ব্যানার্জিরা, আরাবুলদের, অনুব্রতদের। এরা কি রাজনীতির প্রোডাক্ট নাকি? দুষ্কৃতীদের রাজনীতিতে নিয়ে এসছেন, দুর্নীতিগ্রস্ত গুলোকে রাজনীতিতে নিয়ে এসছেন। রাজনীতি থেকে এগুলোকে ঘাট চেপে ধরে বের করে দেওয়া উচিত। রাজনীতির প্রোডাক্ট এগুলো। কি চান রাজনীতিতে সবাই চোর আর ডাকাতগুলো আসবে, দুষ্কৃতীগুলো আসবে? রাজনীতিতে সমস্ত পেশার মানুষ আসবে, রাজনীতিতে ভালো লোক আসবে, রাজনীতিতে আসবে না খারাপ লোক। আগে রাজনীতিতে এটাই ছিল। এবার আপনারা জেনে থাকবেন তখন বিধানসভা এত সকাল সকাল বসতো না, মামলা করতো, তারপরে গিয়ে বিধানসভা যেত। কেন? তার কারণ নিজের আয়টা নিজে করে নিত, নিজের খাওয়া পড়ার ব্যবস্থা নিজে করত, রাজনীতি থেকে করতে হবে। আর ফেরদৌস বিকাশ ভট্টাচার্যদের রাজনীতি থেকে খেতে হয় না। ফলে রাজনীতি যদি কেউ করেন, যদি কেউ পেশা থেকে রাজনীতি করেন, আমার তাদের প্রত্যেককে হ্যাটস অফ। যিনি বলেছেন তিনিও পেশা থেকেই করেন। আমার তার নিজের তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে 5টা বক্তব্য থাকতে পারে, কিন্তু তার রাজনীতি করা নিয়ে আমি বরঞ্চ প্রাউড ফিল করি। আমার অরুণ জেটলির সাথে মতানৈক্য, মানে আদর্শগত মতানৈক্য থাকবে, কিন্তু ব্যক্তি অরুণ জেটলি, আইনজীবী অরুণ জেটলি, আইনজীবী রাম জেঠমালানি, রাজনীতিবিদ রাম জেঠমালানি, আইনজীবী পি চিদম্বরম, রাজনীতিবিদ পি চিদম্বরম। আপনি কলকাতা হাইকোর্টের দিকে তাকান, 5টা বক্তব্য তার রাজনীতি নিয়ে থাকতেই পারে, কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায়, ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়, আইনজীবী মুখ্যমন্ত্রী,
আপনি অজিত পাজা থেকে শুরু করে স্নেহাংশুকান্ত আচার্য, সোমনাথ চ্যাটার্জি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনি সম্ভ্রমের চোখে দেখেন না? সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ সম্ভ্রমের চোখে দেখে। রাজনৈতিক আদর্শ এক একজনের এক এক রকম হতেই পারে, কিন্তু ব্যক্তি জীবনে, পেশাগত জীবনে, রাজনৈতিক জীবনে তুলনা হয় এদের। আপনাদেরকে একদম কটাক্ষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন শূন্য হয়ে গিয়ে মহাশূন্যে গেছে, তবুও লজ্জা নেই। সিপিআইএম কে বেনজির আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সিপিএম দল লজ্জা নেই, শূন্যে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই, রাম বাম জোট বেঁধেছে, এইসব অত্যাচার করে ভোটার লিস্টে নাম বাদ দিয়ে স্বপ্ন দেখছে, আবার কেশপুর গড়বেতা ছোট আঙারিয়ায় হত্যা করবে, আবার কোচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে, আবার কৃষক শ্রমিকদের হত্যা করবে, জগাই বাধাই গদাই হয়েছে সব ভাইদের চিহ্নিত। আরজিগরের হত্যা কে করেছে? ল কলেজে রেপ কে করেছে? পার্কস্ট্রিটের রেপ কাণ্ড কি কার আমলে ঘটেছে? আরে সিপিএম শূন্য থেকে মহাশূন্য গেছে বলেই আজকে এই অবস্থা রাজ্যের। আর আপনাকে সিপিএম শূন্য থেকে মহাশূন্য গেছে, তারপরেও সেই বামফ্রন্ট সেই সিপিএম কে না এত কথা খরচ করতে হচ্ছে কেন? কারণ যন্ত্রণাটা রয়েছে। সিপিএম শূন্য, বামফ্রন্ট শূন্য, তারপরেও মানুষের মনে আছে কেন? কারণ তারা দেখছে যে প্রকৃত লড়াই দিচ্ছে বামপন্থীরা, প্রকৃত লড়াই দিচ্ছে সিপিএম। এ কোনো আন্ডারস্ট্যান্ডিং এর খেলা না। তুমি আমাকে লোকসভায় সিট পাইয়ে দেবে, আমি তোমাকে বিধানসভায় ক্ষমতা পাইয়ে দেবো, তার পরিবর্তে তুমি জেলের বাইরে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আন্ডারস্ট্যান্ডিং করছেন আপনারা, রাম বাম জোট। আন্ডারস্ট্যান্ডিং কে করেছে জিজ্ঞাসা করবে না? অঙ্কিতার অধিকারীকে চাকরি কে দিয়েছিল, এটা জিজ্ঞাসা করলেই আন্ডারস্ট্যান্ডিংটা পরিষ্কার হয়ে যাবে। আমি একটা প্রশ্ন করব, ডিএ মামলা নিয়ে কার্যত কি তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের প্রতীক্ষার অবসান যেন হচ্ছেই না? রাজ্য হবে, দেখুন 42,000 থেকে 43,000 কোটি টাকার মামলা, ফলে একদিনের সমাধান হবে না, এটা স্বাভাবিক। 6 বার জিতেছি, আবারও জিতবো, এই নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, নিশ্চিতভাবে সময় তো লাগে, আমাদের ব্যবস্থায় সময় লাগে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো আর ক্যাঙ্গারো কোর্ট না যে একদিনে হয়ে যাবে, কিন্তু সময় লাগলেও নিশ্চিতভাবেই জিতবো। আপনি তাদের আইনজীবী সেই মামলার, আমি বলবো আপনি তাহলে এই আশ্বাস দিচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদেরকে যে কাল বিলম্ব হলেও দিয়ে তারা পেয়ে যাবেন? অবশ্যই 6 বার তো জিতেছেন তারা, রাজ্য সরকারি কর্মচারীরা 6 বার জিতেছেন, আমরা 6 বার জিতেছি, 7ম বারও জিতবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে রাজ্যে এত দুর্নীতি নিয়ে হইচই হলো, সেটা লিপস অ্যান্ড বাউন্স হোক, কয়লা হোক, বালি হোক, চাকরি চুরি, সবই কি ঠান্ডা ঘরে চলে গেছে? এর কি কোনো বিচার হবে না? এইটাই তো বললো যে সেটিং বলছেন না, আসল সেটিং ওখানেই। নারদা সারদা চাকরি দুর্নীতির ভুরি ভুরি প্রমাণ, ওই প্রমাণের উপর ভিত্তি করেও এত প্রমাণ, এত কিছু, তারপরে এই আরজিকর ধর্ষণ ও খুন মামলা, যার মনিটরিং এ এসব হলো, এভিডেন্স ট্যাম্পার হলো, তাকেই ডাকলো না। সবার মনে, আগে তো আমার মনে প্রশ্ন রয়েছে। ফলে এইগুলো নিয়ে তো মানুষের মনে প্রশ্ন রয়েছে, মানুষ বুঝতে পারছেন সেটিংটা কোন জায়গায়। আপনি বিস্ফোরক একটি অভিযোগ করেছেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি নাকি জেলে নেই, হাসপাতালে রয়েছেন। না, অভিযোগ কেন? এটা বাস্তব। অভিযোগ কেন হতে যাবে? বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। তিনি হাসপাতালে রয়েছেন, তার দ্রুত সুস্থতা কামনা করছি। কোন হাসপাতালে রয়েছেন? এই খোঁজ নিন, বাইপাসের ধারে কোন হাসপাতালে রয়েছেন, দ্রুত সুস্থতা কামনা করছি। হঠাৎ করে এরকম ভাবে তার যে কারাবাসের মাধ্যমে এর মাঝে এরকম ভাবে হাসপাতালে ও তৃণমূল কংগ্রেসের হয়, তৃণমূল কংগ্রেসের ওরকম হয়, ও যে ওরা জেলে গেলে ওদের শরীর খারাপ হয়ে যায়, তারপর জেল থেকে বেরিয়ে এলে সব ফিট অ্যান্ড ফাইন হয়ে যায়। আর তার থেকে তবে আমার মনে পড়ে যাচ্ছে, ওনার ওই যখন সিঙ্গেল বেঞ্চের মামলা হয়েছিল, তখন যিনি বিচারপতি ছিলেন তিনি বলেছিলেন যেন ওই ওদের একটা ইয়ে ছিল না, সবাই ওই
জেলে গেলেই চলে যেত, উডবান ওয়ার্ড পলিসি, উডবান ওয়ার্ডটায় আর যে যাওয়ার সাহস করেন একটু, বেশ আপনারাও বেশ খবর টবর জানতেন না খুব একটা, এখন টুকরি গিয়ে বেসরকারি একটা হাসপাতালে ঢুকে পড়েছে। দ্রুত সুস্থতা কামনা করছি, ওনার দ্রুত সুস্থ হয়ে উঠুন, কারণ অনেকটা প্রসেস, বড় প্রসেস তো, অনেক অনেক কিছু খেয়েছে, বদহজম হয়ে গেছে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতাজি বললেন তৃণমূলের মন্ত্রী প্রদীপ মজুমদার, ভালো, তিনি মনে করেছেন সেটা বলে তার পদোন্নতি হবে তাই বলেছেন। ওদের দলের তো দেখুন, ওদের দলে সবাইকে একটা সেন্টেন্স বললে যদি একটা সেন্টেন্সের 7টা শব্দ থাকে, তাহলে 7টা শব্দের মধ্যে 2টো শব্দ অন্তত পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে হবে। ওদের দলে মানে ওদের দলে এটাই নিয়ম। দাদা আমি এর সাথে একটা প্রশ্ন সংযুক্তিকরণ করবো, একদিকে যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতাজির সাথে নেতাজি বলে দিয়ে আখ্যা দিচ্ছেন তৃণমূল নেতারা, শীর্ষস্তরের মন্ত্রীরা, অন্যদিকে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান তিনি কার্যত পৌরসভার ভেতরে রীতিমতো ফ্লেক্স টাঙিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে, প্রমিসিং প্রাইম মিনিস্টার বলে, কি বলবেন? ওখানে রেখেছে, মানে শুধুমাত্র প্রাইমারি দেশে রেখেছে, আমি তো ভাবছিলাম অন্য জায়গায় রাখবেন। যাই হোক, দেখুন শখ ভালো, মানুষের সবাই সকলেরই শখ হয়, ওনারও শখ হয়েছে, ভালো করেছেন। বেশি তেল দেবেন না, আর আপনিও বেশি তেল খাবেন না, বেশি তেল পড়লে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ফলে বেশি তেল খাবেন না বা বেশি তেল দেবেন না। মুশকিল হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল দেওয়ার লোক এত বেশি হয়ে গেছে, ওর দলের আশেপাশে কেউ একবার বলেও দেয় না যে তুমি এটা ভুল করছো। এত বেশি তেল দেওয়ার লোক থাকলে হবে?